সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আজ তোমাদের অষ্টম শ্রেণীর হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা অধ্যায় সপ্তম, পাঠ শিরোনাম ঠাকুর অনুকূলচন্দ্র। ঠাকুর অনুকূলচন্দ্রের জীবনী থেকে আমরা সংক্ষিপ্ত আলোচনা করব। ঠাকুর অনুকূলচন্দ্র কে ছিলেন? ঠাকুর অনুকূলচন্দ্র ছিলেন একজন সাধক মহাপুরুষ। তিনি 1295 সালের 30শে ভাদ্র, ইংরেজি 1888 খ্রিস্টাব্দের 14ই সেপ্টেম্বর তারিখে জন্মগ্রহণ করেন। কোথায় জন্মগ্রহণ করেন? হিমায়তপুরে। হিমায়তপুর এটা কোথায় অবস্থিত? পাবনা জেলায়, পদ্মার তীরবর্তী একটি গ্রামে। আচ্ছা, তার পিতার নাম কি ছিল? শিবচন্দ্র চক্রবর্তী এবং মাতার নাম ছিল মনমোহিনী দেবী। মাতার নাম ছিল মনমোহিনী দেবী। আচ্ছা, তার জন্মস্থান ছিল হিমায়তপুর গ্রামে, পাবনা জেলায়। তার বাল্যকাল কেমন ছিল? শৈশব, বাল্য ও কৈশোর জীবনে তিনি ছিলেন খুব ঈশ্বরভক্ত। তিনি ঈশ্বর চিন্তা শুরু থেকেই, মাতৃগর্ভে থেকেই তিনি ঈশ্বর চিন্তা করতেন বলে আমরা গ্রন্থে পেয়েছি। মাতৃগর্ভ থেকেই তিনি কথা বলেছিলেন, এমন পুস্তকে আমরা প্রমাণ দেখেছি। যাই হোক, তিনি সত্যিকারের একজন সাধক মহাপুরুষ ছিলেন। তিনি হিমায়তপুর পাঠশালায় প্রথমত লেখাপড়া করেন, তারপরে পাবনা ইনস্টিটিউটে ভর্তি হন। সেখানে তিনি নবম শ্রেণী পর্যন্ত পড়ে পশ্চিমবঙ্গের নৈহাটি উচ্চ বিদ্যালয়ে ভর্তি হন। সেখানে তিনি প্রবেশিকা পরীক্ষায় নির্বাচিত হন, কিন্তু ওই সময় তার যে সহপাঠী সেই পরীক্ষার ফিসের টাকা না দিতে পারায় তার পরীক্ষার ফি ওই সহপাঠীকে দিয়ে দেয়। ফলে তার ওই বছর আর পরীক্ষা দেওয়া সম্ভব হয়নি। পরবর্তী বছর তিনি প্রবেশিকা পরীক্ষা দিয়ে যথারীতি পাশ করেন। তার পরবর্তীতে তিনি কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজে ভর্তি হন। সেখানে সেই অবস্থায় তার আর্থিক অনটন ছিল, কাজেই কষ্ট করে পড়াশোনা চালিয়ে যাচ্ছিলেন। তখন একদিন প্রতিবেশী ডাক্তার হেমন্ত কুমার চট্টোপাধ্যায় ওষুধসহ তাকে একটি বাক্স কিনে দেন। এটা ওষুধ চিকিৎসা করার জন্য, ওষুধসহ। তিনি তা দিয়ে কুলি মজুরদের সেবা করতেন। সেবার আনন্দের মধ্য দিয়ে তাকে এইভাবে অনেক দিন কাটতে থাকে। কাজেই তিনি ছিলেন সেবাপরায়ণ। সমাজ সেবায় ছোটকাল থেকেই সমাজ সেবায় তিনি ব্যস্ত ছিলেন এবং খুব আনন্দ পেতেন। অসহায় অবহেলিত মানুষের প্রতি তার ছিল অকৃত্রিম ভালোবাসা ও দরদ। তিনি মানসিক ও আত্মিক চিকিৎসায়ও নিয়োজিত ছিলেন। শারীরিক চিকিৎসা শুধু নয়, মানসিক এবং আত্মিক
কারণ শরীরের সঙ্গে মন ও আত্মার নিবিড় সম্পর্ক রয়েছে। কাজেই মানসিক ও আত্মিক যে বিষয়টি তিনি খুব গুরুত্ব দিতেন। এই জন্য তিনি এই বিষয়টি চিন্তা করতেন এবং মানুষকে সুস্থ করে তুলতেন চিকিৎসার মাধ্যমে। তিনি এই আত্মিক এবং মানসিক সুখের জন্য তিনি আরও কাজ করেছেন অনেক। একটি কীর্তন দল গঠন করেছিলেন। কীর্তনের মধ্য দিয়ে তিনি তাদের মানসিক শান্তির বিধান করতে চেষ্টা করেছেন। অনেক শিক্ষিত তরুণও সেই কীর্তন দলের এসে ভর্তি হয় এবং যথারীতি কীর্তনের মাধ্যমে তাদের জীবন গঠনে এবং তাদের মানসিক পরিবর্তন এনে দিয়েছেন। কীর্তনের দলের প্রত্যেকেই তাকে ঠাকুর বলে ডাকত। ঠাকুর অনুকূলচন্দ্র নামে তিনি ছিলেন পরিচিত। তার খ্যাতি এইভাবে ক্রমশ বাড়তে থাকে। মানুষ যাতে সৎ পথে চলতে পারে সেদিকেই তার ছিল সৎ চিন্তা। ঠাকুর অনুকূলচন্দ্র হিমায়তপুর প্রতিষ্ঠা করেন একটি সৎসঙ্গ আশ্রম। সে আশ্রমের মূল ভিত্তি হলো 4টি: শিক্ষা, কৃষি, শিল্প, সুবিবাহ। সে আশ্রমের মূল ভিত্তি ছিল 4টি। তো এই 4টির মাধ্যমে জীবনকে সুগঠন করা যায়। কাজেই মানুষ এই 4টি বিষয়কে অবশ্যই গুরুত্ব দিতে হবে। শিক্ষার মাধ্যমে এগোতে হবে, কৃষিকার্যের মাধ্যমে মানুষকে অগ্রসর হতে হবে, শিল্পের মাধ্যমে কারিগরি শিল্প বা হাতের তৈরি বা যে কোনো তৈরি করার জন্য সেই শিল্পকে গুরুত্ব দিতেন। বিবাহের মাধ্যমে গার্হস্থ্য জীবন সার্থক করে তোলার জন্য তিনি বিভিন্ন সদুপদেশ দিতেন। কাজেই এই সৎসঙ্গের 4টি মূল ভিত্তির উপর তার সেই সৎসঙ্গ প্রতিষ্ঠিত ছিল। কাজেই এই মানুষের জীবনকাল 4টি। এই 4টি ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ এবং সন্ন্যাস। সেই 4টি জীবনকেই তিনি জীবনে যাতে সার্থকভাবে সেই জীবন কাটানো যায় সেভাবে তিনি মানুষকে উপদেশ দিতেন। সনাতন আর্য জীবনের এই 4টি স্তরে জীবন যাপনে তিনি সকলকে অভ্যস্ত করে তুলতেন। অনুকূলচন্দ্র লোকহিতার্থে, লোকের কল্যাণে তিনি প্রাচীন ঋষিদের আদর্শে তপোবন বিদ্যালয় স্থাপন করেন, দাতব্য চিকিৎসালয় স্থাপন করেন। তিনি দেওঘরে একটি আশ্রম প্রতিষ্ঠা করেন 1946 সালে একটি আশ্রম প্রতিষ্ঠা করেন। সেই আশ্রমে তিনি সেই আদর্শ প্রচারের জন্য নির্দেশ দিয়েছেন। তার এই আদর্শ আধ্যাত্মিক জীবনের পাশাপাশি মানুষ জাগতিক ও পারমার্থিক জীবনে যাতে মুক্তি লাভ করতে পারে এবং সুখী হতে পারে সেইভাবে তিনি কাজ করার জন্য নির্দেশ দিতেন। মহাত্মা গান্ধী একদিন সেই সৎসঙ্গ আশ্রমে এই কর্মকাণ্ড দেখে অত্যন্ত মুগ্ধ হন এবং
তার ভূয়সী প্রশংসা করেন। তিনি কেবল সৎসঙ্গের কর্মকাণ্ডই ব্যস্ত ছিলেন না, তিনি 46টি তিনি গ্রন্থ রচনা করে গেছেন। সেই গ্রন্থের মধ্যে পুণ্যপুঁথি, অনুশ্রুতি, চলার সাথী প্রভৃতি উল্লেখযোগ্য গ্রন্থ লিখে মানব কল্যাণে নিজেকে অবদান রেখে গেছেন। তিনি ছিলেন ঠাকুর অনুকূলচন্দ্রের শিক্ষা ছিল মানুষে মানুষে কোনো ভেদাভেদ নেই। তার মূল কথা ছিল মানুষে মানুষে কোনো ভেদাভেদ নেই। যে যে সম্প্রদায়েরই হোক, তাদের মনে রাখা উচিত ঈশ্বর এক ও ধর্ম এক। সংসারে থাকবে, মন রাখবে ভগবানে। সংসারে থেকে গৃহকর্ম করবে, গার্হস্থ্য জীবন পালন করবে। গার্হস্থ্য জীবন কোনগুলো? যে সুবিবাহ, বিবাহের পরবর্তী জীবনকে বলা হয় গার্হস্থ্য জীবন। সেই গার্হস্থ্য জীবনে ধর্মচর্চা করতে পারবে। 25 থেকে 50 বছরের মধ্যে গার্হস্থ্য জীবন, সেই গার্হস্থ্য জীবনের মধ্যে ধর্মচর্চা করবে। সেটাই হলো মানুষের ধর্ম চর্চা করার একটা শ্রেষ্ঠ পথ। কাজেই সেই শ্রেষ্ঠ পথের মধ্য দিয়ে মানুষকে মুক্তি পাওয়া সম্ভব। সে লেখাপড়া করলে বড় হওয়া যায় না, আচার ব্যবহারও জানতে হবে, আচার ব্যবহারও শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে, মানুষকে বোঝাতে হবে, নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে। নৈতিক শিক্ষায় নিজেকে শিক্ষিত করতে হবে, গড়ে তুলতে হবে। তাহলে প্রকৃত মানুষ হিসেবে নিজেকে দাবি করতে পারবে, গড়ে তুলতে পারবে। কাজেই ঠাকুর অনুকূলচন্দ্রের এই শিক্ষা আমরা সবসময় স্মরণ রাখব এবং তার আদর্শ মেনে চলব। এখন এই মানুষ যাতে সৎ পথে চলতে পারে, সৎ চিন্তা করে, সেই দিকে সমাজের ভূমিকা রাখতে হবে, প্রত্যেকের ভূমিকা থাকতে হবে। এটাই হলো ঠাকুরের মূল কথা। কাজেই জীবনকে সুন্দর এবং সুখময় করে গড়ে তোলার জন্য ঠাকুর যে পরামর্শ দিয়েছেন, সেই পরামর্শ আমাদের মেনে চললে আমাদের জীবন হবে সুন্দর এবং সার্থক। কাজেই আধ্যাত্মিক জীবনের পাশাপাশি মানুষ জাগতিক ও পারমার্থিক জীবনে সাফল্য অর্জন করতে গেলে আমাদের এই বিষয়গুলো ঠাকুরের আদর্শ পালন করা অবশ্যই প্রয়োজন। এবং সকল মানুষের প্রতি ভেদাভেদ ভুলে ধর্ম এক, ঈশ্বর এক, সেই কথা মনে রেখে আমাদের চলতে হবে। আচার ব্যবহার ইত্যাদি মানুষের মাঝে ভালো করতে হবে, গুরুজনের প্রতি শ্রদ্ধা রেখে চলতে হবে। তাহলেই প্রকৃত মানুষ হিসাবে বুঝতে হবে। ঠাকুরের এখন তোমাদের মাঝে কয়েকটি জ্ঞানমূলক প্রশ্ন উপস্থাপন করছি। ঠাকুর
কত সনে জন্মগ্রহণ করেন? ঠাকুর 1295 সনে জন্মগ্রহণ করেন। তার পিতা মাতার নাম কি? পিতার নাম শিবচন্দ্র চক্রবর্তী, মাতার নাম মনমোহিনী দেবী। আচ্ছা, ঠাকুর কোন জেলায় জন্মগ্রহণ করেন? পাবনা জেলায়। ঠাকুর কোন গ্রামে জন্মগ্রহণ করেন? হিমায়তপুর গ্রামে। ঠাকুর কোথা থেকে মেডিকেল কলেজে ভর্তি হন? কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজে ভর্তি হন। তিনি প্রবেশিকা পরীক্ষা কোথা থেকে পাশ করেছিলেন? তিনি প্রবেশিকা পরীক্ষা নৈহাটি, কলকাতা পশ্চিমবঙ্গের নৈহাটি উচ্চ বিদ্যালয় হতে প্রবেশিকা পরীক্ষা উত্তীর্ণ হয়েছিলেন। আচ্ছা, সৎসঙ্গ আশ্রমে কয়টি মূল ভিত্তি? সৎসঙ্গ আশ্রমের মূল ভিত্তি 4টি। কি কি? শিক্ষা, কৃষি, শিল্প, সুবিবাহ। মানুষের জীবনকালকে মানুষের জীবনের কয়টি স্তর? মানুষের জীবনের মোট 4টি স্তর: ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ এবং সন্ন্যাস। ঠাকুর কোন বিদ্যালয় স্থাপন করেছিলেন শিক্ষা লাভ করার জন্য? তপোবন বিদ্যালয়। আর কি কি স্থাপন করেছিলেন? দাতব্য চিকিৎসালয়, ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ, পাবলিশিং হাউস, ছাপাখানা ইত্যাদি তিনি প্রতিষ্ঠা করেছিলেন। তার এই সৎসঙ্গে কর্ম তৎপরতা দেখে একদিন কে ভূয়সী প্রশংসা করেছিলেন? একদিন মহাত্মা গান্ধী তার সৎসঙ্গের কর্মকাণ্ড দেখে খুব মুগ্ধ এবং ভূয়সী প্রশংসা করেছিলেন। ঠাকুর অনুকূলচন্দ্রের আশ্রমটি কোথায় প্রতিষ্ঠিত করেছিলেন? দেওঘরে। কত সালে তিনি সেই আশ্রমটি প্রতিষ্ঠিত করেছিলেন? 1946 খ্রিস্টাব্দে। কোথায় এগুলি? এটি বিহারের দেওঘরে ঠাকুর প্রতিষ্ঠিত করেছিলেন। ঠাকুর কতটি গ্রন্থ রচনা করেছিলেন? 46টি গ্রন্থ লিখে তিনি অবদান রেখেছেন। তার একটি গ্রন্থের নাম বলো, কি হবে? পুণ্যপুঁথি, অনুশ্রুতি ইত্যাদি। আচ্ছা, ঠাকুর দেহত্যাগ করেন কত সালে? ঠাকুর দেহত্যাগ করেন 1969 খ্রিস্টাব্দে। আজকে তোমাদের বাড়ির কাজ থাকবে বাড়ির কাজ
ঠাকুর অনুকূল চন্দ্রের অবদান সংক্ষেপে আলোচনা করো। ঠাকুর অনুকূল চন্দ্রের অবদান সংক্ষেপে আলোচনা করো। আজ এখানে শেষ করব। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, নিয়মিত পড়াশোনা করবে, গুরুজনের কথা মানবে, নিয়মিত খাদ্যাভ্যাস করবে। সবাইকে ধন্যবাদ।